এই যে বিদেশ নির্ভরতা, এটা তো ইনহেরেন্টলি 1971-এ আমাদের শুরু হয়েছে। আমাদের স্বাধীনতাই তো বিদেশ নির্ভরতার রেজাল্ট। আপনি ইকোনমিক কি করে ঠিক করবেন যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ পজিশনে দলীয় লোক বসান দলীয় বিবেচনায়? তাহলে কিভাবে বাংলাদেশের ইকোনমি ভালো হবে? সেই প্রেক্ষাপটটার জন্য আমাদের ফিরে যেতে হবে 200 বছর আগে, তথাকথিত বেঙ্গলি রেনেসা, বাঙালি রেনেসা যেটা হয়েছিল তথাকথিত কলকাতায়। এবং সেই বাঙালি রেনেসার নামে আসলে এটা একটা বাঙালি হিন্দু রেনেসা ছিল। কারণ হচ্ছে আমরা যদি ইতিহাস চর্চায় যাই তাহলে দেখতে পাবো যে 1757 সালে আমাদের স্বাধীনতা চলে যাওয়ার পরে প্রথম 100 বছর মুসলমানরা প্রধানত লড়াই করেছে বিদেশি শক্তির বিরুদ্ধে। প্রত্যেকের নাম আপনারা দেখবেন, সেই ফকির মজনু শাহ থেকে শুরু করে আরো বিভিন্ন মানুষের নাম আপনারা দেখবেন, যেটার শেষ লড়াইটা ছিল 1857 সালের সিপাহী বিপ্লব। এই যে 100 বছরের যে লড়াই, এই লড়াইতে প্রধানত মুসলমানরা করার কারণে মুসলমানরা সমাজ থেকে পিছিয়ে পড়েছিল এবং সেই সুযোগ গ্রহণ করেছিল স্বভাবত হিন্দুরা, এবং বাঙালি হিন্দুরাই বেশি। এই জন্যে যে স্বাধীনতা বা এই উপমহাদেশের স্বাধীনতা সর্বপ্রথম চলে গেছিল বাংলা থেকে শুরু হয়েছিল, পরাজয় হয়েছিল বাংলায়। তো তখন যে সকল বাঙালি রেনেসা যেটা হলো সেটা সম্পূর্ণভাবে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী বা উপনিবেশিকবাদী শক্তি ছিল তাদের সহায়তায় এই রেনেসা করা হয়েছিল। এই রেনেসার চৌহদ্দিতে মুসলমানের কোনো জায়গা ছিল না, এবং মুসলমানিত্ব ত্যাগ করে ওটাতে প্রবেশ করতে হতো। আপনি যদি রেনেসায় যোগ দিতে চাইতেন তাহলে আপনাকে মুসলমানিত্ব ত্যাগ করে ওখানে যেতে হতো। এটা আমার কথা না, এটা নীরদ চৌধুরীর কথা। নীরদ শ্রী চৌধুরীর একটা বই আছে এটার উপরে, ওই বইটা পড়লেও আপনারা দেখবেন তিনি প্রধানত বাঙালি রেনেসা নিয়ে আলোচনা করেছেন তার বইতে, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। এই বইটার মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন যে কিভাবে মুসলমানদের বেঙ্গলি রেনেসা থেকে সরিয়ে ফেলা হয়েছিল, এবং তখন থেকেই এই অংশে ইসলামোফোবিয়ার সৃষ্টি জন্মলাভ করেছিল। তো সেখান থেকে যে একটা হীনমন্যতা বাঙালি মুসলমানদের মধ্যে এসছে, এবং ইচ্ছাকৃত ভাবে এই বাইনারিটা রাখা হয়েছে। শরৎচন্দ্রের গল্প চিন্তা করে, ইন্দ্রের গল্প, যে আজকে বাঙালি এবং মুসলমানদের মধ্যে ফুটবল খেলা ছিল। তো এই বাইনারি তো আজকের না, তো এই বাইনারি তো তখনকার। এই বাইনারি তৈরি করা হয়েছে মুসলমানদের দাবিয়ে রাখবার জন্য। মজার ফেলাসিটা কোথায় দেখেন, 1905 সালে যে বর্ণ হিন্দুরা বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন করলো, তারা সন্ত্রাসী আন্দোলন পর্যন্ত করলো ব্রিটিশদের বিরুদ্ধে, সেই বর্ণ হিন্দুরাই উচ্চ বর্ণের 1947 সালে 180 ডিগ্রি উল্টে গিয়ে তারা বঙ্গভঙ্গের পক্ষে অবস্থান নিল। এবং বেঙ্গল যে ডিভাইডেড হলো এটার দায় বাঙালি মুসলমানদের না, বেঙ্গল ডিভাইড হওয়ার সম্পূর্ণ দায় হচ্ছে বাংলা হিন্দুদের। কেন? কারণ তারা তখন বলল যে বাঙালি মুসলমানরা যেহেতু সংখ্যাগুরু, কাজে সংখ্যাগুরু মুসলমানদের অধীনে তারা থাকবে না। এই কারণেই বাঙালি হলো। যে কথাটা প্রেজেন্টেশনে প্রফেসর সাইদুল বলেছেন যে আমাদের আইডেন্টিটি হিস্ট্রি থেকে সন্ধান করতে হবে, তো এই জন্যেই হিস্ট্রির চর্চাটা এত জরুরি। এবং হিস্ট্রির চর্চাটা আমাদের বাঙালি মুসলমানের আইডেন্টিটি যদি আমাদের বুঝতে হয় তাহলে কমপক্ষে 1000 বছরের ইতিহাস আমাদের চর্চা করতে হবে। এবং সেখানে শামসুদ্দিন ইলিয়াস শাহের কথা উনি আজকে বলেছেন, এবং তারও আগে থেকে ইসলাম তারও আগে এসছে। শামসুদ্দিন ইলিয়াস শাহ তো এসছেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজিরও 100 বছর পরে, তো কাজেই তারও 100 বছর আগে ইসলাম এসছে। কাজে ইসলামের পুরো অংশটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এখন এই আইডেন্টিটিতে সমস্যা হলো কি, আজকে আমরা অনেকবার আলোচনা করেছি বিদেশ নির্ভরতা নিয়ে, বিদেশ নির্ভরতার সমস্যা নিয়ে। আমি এখন একটা কথা বলবো, অনেকের হয়তো ভালো লাগবে না, আপনাদের মধ্যেও অনেকে আমার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু এই যে বিদেশ নির্ভরতা, এটা তো ইনহেরেন্টলি 1971-এ আমাদের শুরু হয়েছে। আমাদের স্বাধীনতাই তো বিদেশ নির্ভরতার রেজাল্ট। এই ইতিহাস আপনি ভুলে যাবেন কি করে? যেদিন অ্যালায়েড ফোর্স তৈরি হলো, অ্যালায়েড ফোর্স কাদের মধ্যে? অ্যালায়েড ফোর্স হচ্ছে
আমাদের লিবারেশন আর্মি বাংলাদেশের এবং ইন্ডিয়ান আর্মি, এবং সেই অ্যালায়েড ফোর্সেসের নেতৃত্ব ইস্টার্ন কমান্ডকে দিয়ে দেওয়া হলো, সেদিনই তো আপনি বিদেশ নির্ভর হয়ে গেছেন। তো আপনার স্বাধীনতার শুরু তো বিদেশ নির্ভরতা থেকে। কাজে ইতিহাস তো আবেগের উপরে চলে না। আবেগ দিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গল্প আমরা করতে পারি, কিন্তু সেটা আবেগ হবে, গল্প হবে, উপন্যাস হবে, সেটা ইতিহাস হবে না। ইতিহাস করতে গেলে কাজে এই বিদেশ নির্ভরতার কুফলটা আপনি দেখেন। এই কদিন আগে, আমার মনে হয় সপ্তাহখানেক আগে, প্রিয়াঙ্কা গান্ধী ওদের পার্লামেন্টে কি বললো, যে আমার দাদি পাকিস্তান 2 ভাগ করেছিল। তার মানে সে তো স্বীকার করছে না যে বাংলাদেশের এটা মুক্তিযুদ্ধ ছিল। তার দৃষ্টিতে বা ভারতের দৃষ্টিতে এটা একটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, এবং ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে 2 ভাগ করে দিয়েছে ইন্ডিয়া, এটাই তাদের সার্থকতা। তারা একবারও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলে না। তো আমাদের বিদেশ নির্ভরতার শুরুটা যেহেতু ওই যে বলে না বিসমিল্লাতেই গলদ, তো ওই গলদটা যেহেতু হয়ে গেছে, এই যে একটু আগে আনিস সাহেব বলছিলেন যে জাইকা আমাদের প্রোগ্রাম করে দিচ্ছে, তো স্বাধীনতা তো এনে দিয়েছে আপনার বিদেশি শক্তির সহায়তা, আপনি স্বাধীনতা এনেছেন। আপনি তো একা স্বাধীনতা আনতে পারেন নাই, যেটা অন্যান্য দেশ, ফিডেল ক্যাস্ট্রো একা স্বাধীন করে ফেলেছে কিউবাকে, তার তো অন্য কোনো রাশিয়ান আর্মি ডেকে আনতে হয় নাই বা চাইনিজ আর্মি ডেকে আনতে হয় নাই। ভিয়েতনামিজরা তাদের চাইনিজ আর্মি ডেকে আনতে হয় নাই, তারা নিজেরা লড়াই করে তারা স্বাধীন করেছে। হ্যাঁ, অনেক সময় লেগেছে, অনেক রক্তক্ষয় হয়েছে, তো আমাদেরও হয়তো সময় লাগতো যদি আমরা নিজেরা এটা করতাম, বাট এগুলো হিস্ট্রি। এই জিনিসগুলো আমাদের জানা দরকার, এবং জেনে আমাদের সত্যিকারের একটা আইডেন্টিটি আমাদের নির্মাণ করা খুব প্রয়োজন। এবং সেখানে আমি একটা কথা প্রায়ই বলি, আমাদের একটা বাঙালি মুসলমান আইডেন্টিটি নির্মাণ করতে হবে। আপনারা বলতে পারেন না বাংলাদেশ ইজ এ সেকুলার স্টেট, এখানে আমরা ধর্ম আনবো না। আনতে হবে, কারণ ধর্মটা ইজ পার্ট অফ মাই আইডেন্টিটি। এই ধর্মকে বাদ দিয়ে আপনি আইডেন্টিটি তৈরি করতে পারবেন না। কাজে আমার এই দেশের 90% মানুষ মুসলমান, আমরা আমাদের কোনো বাইনারি নাই, আমরা একাধারে বাঙালি এবং মুসলমান। এবং এটা যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে তো আমরা বাইনারি থেকে আমরা মুক্ত হয়ে যাই, এবং তাহলে এই বাইনারিটাকে কেউ ব্যবহার করতে পারবেন না যে আপনি বাঙালি না মুসলমান। আমি প্রথমেই বলে দিব আমি বাঙালি মুসলমান, শেষ, আমার সমস্যার সমাধান হয়ে গেল। এই কাজটা করা আবশ্যক, এবং এটার জন্য প্রফেসর সাইদুলের মতো স্কলার লাগবে, এবং বান্নার মতো সাংস্কৃতিক নেতা লাগবে। সিনেমা বানাতে হবে। হি ইজ অ্যাবসলিউটলি রাইট যে সিনেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজও তো আমরা ব্যাটলশিপ পটেমকিন দেখে আমরা যুদ্ধের গল্প, আমরা রাশিয়ান রেভলিউশনের গল্প দেখি ব্যাটলশিপ পটেমকিন ওই সিনেমার মধ্যে। তো এই জন্য এটা খুব খুব জরুরি। এখন আইডেন্টিটি ক্রাইসিসের সমস্যাটা যদি আমরা সমাধান করতে পারি, তাহলে নেক্সট হলো কি, বাংলাদেশের জন্যে একটা উন্নয়নের মডেল তৈরি করা। নেক্সট কাজ আমার, সেখানে একটা পলিটিক্যাল মডেল এবং আর একটা ইকোনমিক মডেল, দুটোকে আলাদা করতে হবে। কারণ পলিটিক্যাল মডেলে আমার এক্সাম্পল কি হবে, কতগুলো দেশের নাম বলেছে সাইদুল, আসলে সময়ের অভাব, আমি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, হয়তো পুরোটা বুঝিয়ে বলার সময় হবে না এত কম সময়ের মধ্যে। পলিটিক্যাল মডেলে সাইদুল টার্কি, মরক্কো, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নাম বলেছে, যদি আমি ভুল না বলে থাকি, দেখে থাকি যদি ঠিক মতো। এখন এখানে সমস্যাটা কি, এখানে এই রাষ্ট্রগুলোর মধ্যে পলিটিক্যাল মডেলে কাদের সাথে আমাদের সব থেকে মিল জানেন? টার্কিতে। আমি থেকে এসছি টার্কিতে। তো বাংলাদেশে যে আপনি সেকুলার বনাম ইসলামিস্ট লড়াই দেখছেন, এই লড়াইয়ের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তুরস্ক। এবং তুরস্কে সেকুলারিজম তাদের কনস্টিটিউশনে আছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত পলিটিক্যাল লড়াই চলছে বিটুইন ইসলামিস্ট অ্যান্ড সেকুলারিস্ট। এই লড়াই এখনো শেষ হয়নি। এটা আমি 5 বছর টার্কিতে ছিলাম, 5 বছর আমি টার্কিতে দেখে এসেছি, এবং আমি টার্কির নাগরিকও, কিন্তু আমি ডুয়াল সিটিজেন, কাজেই আমি টার্কির এটা দেখে এসেছি। এবং সুতরাং আমাদের একটা এক্সাম্পল হতে পারে তুরস্কের ব্যাপারটা আমাদেরকে অনুসরণ করা। আপনি ভাবতে পারেন যে 1999 সালে একজন এমপি হেজাব দিয়ে পার্লামেন্টে যাওয়ার জন্য তার এমপি পদ শুধু চলে যায় নাই, তাকে অ্যারেস্ট করার অবস্থা করেছিল, তাকে দেশ ছাড়তে হয়েছিল। আমি যেমন এক্সাইলে গেছিলাম,
সেরকম ওনাকে দেশ ছাড়তে, অ্যান্ড শি ইজ এ স্কলার, ওনার সাথে আমার দেখা হয়েছে, কারণ উনি মালয়েশিয়ায় অ্যাম্বাসেডর ছিলেন। ওনার নাম মেরভে কাবাকুচি। মেরভে কাবাকুচি ইজ এ স্কলার, তার বাবা আরো বড় স্কলার, ইসলামিক স্টাডিজের উপরে খুব বড় আমেরিকান স্কলার তার ফাদার কাবাকুচি। আপনারা ইয়েতে সার্চ দিলেই পাবেন, গুগলে সার্চ দিলে মেরভে কাবাকুচিও পাবেন, ওর ফাদারের নামও পাবেন। তো তাকে 1999 সালে হেজাব পরার জন্য এমপি পদ চলে গেছে। তো তুরস্কের লড়াই কত লম্বা লড়াই, এই ইতিহাস আমাদের জানা দরকার। আচ্ছা, মরক্কো তিউনিসিয়ার কথা বলেছে। মরক্কো তিউনিসিয়া, সমস্যা হলো মরক্কো তো এখন ইসরায়েলের দালালে পরিণত হয়েছে। মরক্কো তো আব্রাহাম অ্যাকর্ডের একজন সিগনেটারি, সুতরাং মরক্কোতে তো মুসলমানের কোনো অস্তিত্ব নাই। গাজার জন্য মিছিল করা যায় না মরক্কোতে। মরক্কো ক্যানট বি আওয়ার মডেল। টিউনিসিয়া তো এই টিউনিসিয়া তো আমাদের মডেল না। টিউনিসিয়া তো আবার সেই বেন আলীর মতো আবার এটা এক ধরনের ইয়েতে চলে গেছে, অটোক্রেসিতে চলে গেছে। গানুচি তো নাই, গানুচি তো এখনো জেলে। তো গানুচির মতো স্কলার পলিটিশিয়ান পৃথিবীতে কয়জন ছিল? গানুচির মতো স্কলার পলিটিশিয়ান, কিন্তু তিনি তো ক্ষমতা রাখতে পারেন নাই। তার অবস্থা আর মুরসির অবস্থার মধ্যে খুব একটা পার্থক্য তো নাই। একটাই পার্থক্য, গানুচি এখনো জীবিত আছেন আর মুরসিকে হত্যা করা হয়েছে, এটুকুই পার্থক্য দুজনের মধ্যে। আর ইন্দোনেশিয়া সম্পর্কে আমার একটা নালিশ আছে, এটা প্রফেসর মানুষ সাইদুল আরো ভালো বলতে পারবে। আরেকটা কথা বলে রাখি, আমার যে পিএইচডি, এটা ভাইভা বোর্ডে সাইদুল ওয়াজ দেয়ার। তো এই জন্য সাইদুলকে আমি মনে করিয়ে দিচ্ছি যে ইন্দোনেশিয়া সম্পর্কে আমার কমেন্ট হচ্ছে, আমি রিজিওনাল হেজেমনিকে আমি 5 ভাগে ভাগ করেছিলাম, এবং সেখানে আমি আমার একটা ইয়ে ছিল, আমার রিসার্চের একটা আমার ফাইন্ডিং ছিল, আমি বলেছিলাম ডিটাচ পাওয়ার, যে একটা রিজিয়নে ডিটাচ পাওয়ার থাকে। যেমন ইন্ডিয়াকে আমি বলেছি ইজ আ রাইজিং হেজেমন, এবং আমার থিসিসটাই তাই ছিল, দ্য রাইজিং হেজেমন ইন সাউথ এশিয়া আমার থিসিসের টাইটেল ছিল। তো ইন্দোনেশিয়া ইজ এ ডিটাচ পাওয়ার। ইন্দোনেশিয়া আপনি দেখেন খুব বেশি ওরা, এমনকি ইয়েতেও আসিয়ানেও সেইভাবে কিন্তু তারা তাদের লিডারশিপটা দেখায় না। যেটা যদি তাদের সাইজ আমরা চিন্তা করি, বিশাল সাইজ, দ্য লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আসিয়ানের অন্য সব দেশের তুলনায় ইন্দোনেশিয়ার কোনো তুলনাই হয় না, কিন্তু ইন্দোনেশিয়ার ভয়েস খুব একটা শুনবেন না। তো এটাকে আমি ডিফাইন করেছি অ্যাজ এ ডিটাচ পাওয়ার। ওরা বাইরে থাকে, কোনো ঝামেলার মধ্যে নাই, নিজেদেরকে নিয়ে আছে। এবং আপনি দেখেন এত বড় মুসলিম কান্ট্রি, কিন্তু গাজার এত অত্যাচারের মধ্যে বাংলাদেশেও যত বড় মিছিল হয়েছিল, ইন্দোনেশিয়াতে হয় নাই। সো আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল মডেলটা আমাদের নিজস্ব মডেল একটা তৈরি করতে হবে। সেখানে আমরা তুরস্ক থেকে একটা অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, যেহেতু তুরস্কের সাথে আমাদের একটা মিল আছে, ইন্দোনেশিয়ার সাথেও মিল আছে। ওই যে ইটনের যে বিখ্যাত বই ইয়ের উপরে, বেঙ্গলের উপরে, যে এখানকার যে ইসলামাইজেশনের উপরে ইটনের যে বই, সেখানে মেইনলি ইটন তুলনা করেছে ইন্দোনেশিয়া এবং বেঙ্গলের সাথে, তাই তো না সাইদুল? আমি ভুল বলি নাই তো বোধ হয়? মানে ইন্দোনেশিয়াতে যেভাবে মুসলমান হলো এবং বেঙ্গলে কেন মুসলমান হলো, তার যে ব্যাখ্যা ছিল, এবং ইটনের ব্যাখ্যা হলো যে মেইনলি কৃষকরা মুসলমান হয়েছে, এবং এটাতে ইটন মিল খুঁজে পেয়েছেন ইন্দোনেশিয়া এবং বেঙ্গলের মধ্যে, যে এই দুটো দেশেই তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই, দুটো দেশে ইসলাম শান্তিপূর্ণভাবে এসছে, ইন্দোনেশিয়াতেও এবং বেঙ্গলেও। তো সুতরাং আমাদের পলিটিক্যাল মডেল, আমার মনে হয় এরকম সেমিনার দিনব্যাপী লাগবে এই পলিটিক্যাল মডেল নিয়ে আলোচনা করতে গিয়ে, যে কোন পলিটিক্যাল মডেলটা আমাদের জন্য কারেক্ট হবে। দেন ডেভেলপমেন্ট মডেলে আমি সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের তুলনা করতে চাই না। কারণ হচ্ছে সিঙ্গাপুর ইজ এ সিটি স্টেট, অ্যান্ড বাংলাদেশে যে হিউজ 20 কোটি মানুষ, ইটস এ হিউজ কান্ট্রি। এটার সাথে আমি মনে করি না সিঙ্গাপুরের সাথে আমাদের তুলনা হতে পারে। ওই যে একটা স্লোগান দিত না, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এটা তামাশা। আমাদের এই তো বললো, সাইদুল তো বললো $1 লাখ উপরে যাওয়ার পার ক্যাপিটাল ইনকাম, আপনার পার ক্যাপিটাল ইনকাম $700। তো আমার এই চিন্তা মাথার থেকে বাদ দিয়ে দিতে হবে। বাংলাদেশে বড় বড় ইকোনমিস্টরা বলতেন না যে বাংলাদেশে ট্রানজিট দিয়ে দিলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, ট্রানজিটের আয় দিয়ে নাকি বাংলাদেশ সিঙ্গাপুর। বড় বড় ইকোনমিস্ট, মানে তাদেরকে এই দেশের রীতিমতো পূজা করা হয়, এই ধরনের ইকোনমিস্টরা এই ধরনের ফালতু কথা
এই তো আনিস সাহেব তো ইকোনমিক্সের লোক, বলা হয়েছে না বাংলাদেশে এগুলো। এবং আমি একজন নন ইকোনমিস্ট, এইটার বিরুদ্ধে অলওয়েজ আমি সোচ্চার ছিলাম। আজকে 20 বছর ধরে আমি বলে যাচ্ছি যে এই ট্রানজিট দিয়ে বাংলাদেশে কিছু হবে না, বরং বাংলাদেশের সভরেন্টি উইল বি অ্যাট স্টেক। এটা আমার অলওয়েজ আমার এটা পয়েন্ট ছিল যে ফাইন্যান্সিয়ালি আমাদের কোনো উপকার হবে না, কিন্তু পলিটিক্যালি আমরা উপনিবেশে পরিণত হব যদি আমরা ট্রানজিট দিয়ে দিই। সেটাই প্রমাণিত হয়েছে। কিন্তু আজও পিপল তাদের কথা শোনে। এইসব ইকোনমিস্টরা বলে না যে আপনাদের এইসব গাঁজাখুরি গল্পের জন্যে আপনাদেরকে এখন জবাবদিহি করতে হবে। এইটা তো তাদের কাছে জানতে চাওয়া উচিত, কেউ জানতে চায় না, এটা দুর্ভাগ্য। তাহলে আমার ডেভেলপমেন্ট মডেলটা কি হবে? হাসিনার ডেভেলপমেন্ট মডেল কি ছিল? চাপাবাজি। হ্যাঁ, চাপাবাজি ডেভেলপমেন্ট মডেল আমি এটাকে বলি কি মেগা প্রজেক্ট। তার একটা এক্সাম্পল আনিস সাহেব একটু আগে দিয়েছেন, ওই যে গাজীপুরের রাস্তাটা, ওটাকে এখন বোমা মেরে উড়াই দেওয়া দরকার। এই রাস্তাটা মানে জনগণের জন্য একটা জুলুম করা হচ্ছে এই রাস্তাটা দিয়ে, ভয়াবহ এই রাস্তা। ওই এলাকার মানুষের জীবন অতিষ্ঠ করে দেওয়া হয়েছে ওই রাস্তা দিয়ে। দে হ্যাভ ডিস্ট্রয়েড দ্যাট ওই এলাকা। যে ইঞ্জিনিয়ার সাহেবরা এটা ডিজাইন করেছে, আমার যদি ক্ষমতা থাকতো তাদের সবগুলোকে বিচার করে আমি জেলে ঢুকাতাম, যারা ডিজাইন করেছে ওই ফ্লাইওভার। অবিশ্বাস্য মানে অপচয় এবং স্টুপিডিটি। তো আমাদের ডেভেলপমেন্ট মডেল আমার কাছে, আমি নিজেকে বলি প্র্যাকটিসিং ইকোনমিস্ট, বিকজ আই এম নট ইকোনমিস্ট, কিন্তু আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, এই জন্য প্র্যাকটিসিং ইকোনমিস্ট বলি। আমাদের দুটো দিকে হওয়া উচিত। মেইন নাম্বার ওয়ান, আমাকে কৃষির দিকে নজর দিতে হবে। কারণ হচ্ছে কেন নজর দিতে হবে? কৃষিতে সব থেকে বেশি এমপ্লয়মেন্ট হয়, এটার জন্য আমাকে নজর দিতে হবে। এই না যে জিডিপিতে কৃষি একটা বিরাট ব্যাপার, জিডিপিতে কৃষি ইজ অ্যাবাউট 20%, ইটস নট ভেরি হাই, বাট এমপ্লয়মেন্টে কৃষি কিন্তু নাম্বার ওয়ান। তো আমাকে যদি এমপ্লয়েড রাখতে হয় পিপলকে, তাহলে আমাকে কৃষিকে উৎসাহ দিয়ে যেতে হবে, কৃষিকে সহায়তা দিতে হবে, সরকারের কন্টিনিউয়াসলি সহায়তা দিতে হবে যাতে মানুষ এমপ্লয়েড থাকে। এবং যদি কৃষিতে আমি এমপ্লয়েড রাখতে পারি, তাহলে ঢাকা শহর এরকম অবস্থা হবে না যেরকম হয়েছে, কারণ মানুষ কাজ না পেয়ে সব ঢাকা শহরে চলে আসছে। অ্যান্ড উই হ্যাভ ডিস্ট্রয়েড দ্য সিটি। ঢাকা আর বসবাসযোগ্য নাই। আমি তো মনে করি ঢাকাকে আর ঠিক করা সম্ভব না, যে যতই গল্প করুক। ঢাকাকে আর ঠিক করা সম্ভব না। 3 কোটি লোক ঢাকায়, কিভাবে বসবাস করবে 3 কোটি লোক এই এতটুকু একটা শহরের মধ্যে? তো এটা হতো না যদি আমি গ্রামীণ অর্থনীতি ঠিক রাখতে পারতাম। আর গ্রামীণ অর্থনীতি ঠিক রাখতে হলে আমাকে কৃষিকে নজর দিতে হবে। 2 নম্বর, ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং ছাড়া আমরা এমপ্লয়মেন্ট, আবারও সে এমপ্লয়মেন্ট জেনারেশন, আমরা এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ম্যানুফ্যাকচারিং লাগবে। এবং এই ম্যানুফ্যাকচারিংয়ে এটা আমরা মানে অ্যাটলিস্ট আমি যখন বিওআই চেয়ারম্যান ছিলাম, আমি সারাক্ষণ এই ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলতাম যে দিস শুড বি আওয়ার টার্গেট, ম্যানুফ্যাকচারিং। আপনি দেখেন, এক্সাম্পল দেই আপনাদেরকে একটা, যে কোথার থেকে কোথায় চলে গেছে। ভিয়েতনাম, আজকে ভিয়েতনামের পার ক্যাপিটা ইনকাম ইজ মোর দ্যান $5,000, $5,000 উপরে ভিয়েতনাম। এটা আমার টার্গেট হওয়া উচিত, নট সিঙ্গাপুর। আমি আগে ভিয়েতনামকে টার্গেট ধরি, $5,000 আগে পার হই। 1 2 নম্বর, ভিয়েতনাম ইজ আওয়ার কম্পিটিটর, আমার গ্লোবাল কম্পিটিটর ভিয়েতনাম। কারণ এতদিন আমরা গার্মেন্টসে নাম্বার 2 ছিলাম, চায়না নাম্বার 1, আমরা নাম্বার 2, এখন ভিয়েতনাম নাম্বার 2। ক্যাম্বোডিয়া এগিয়ে যাচ্ছে এখন আমাদের থেকে। সো আমাদের দেখা দরকার যে কেন ভিয়েতনাম পারছে কিন্তু আমরা পারছি না। ম্যানুফ্যাকচারে ভিয়েতনাম কেন এত এগিয়ে গেল? এবং শুধু গার্মেন্টস না, সর্ব ধরনের ম্যানুফ্যাকচারিংয়ে ভিয়েতনাম এখন নাম্বার 1। আপনি জিডিপি কত জানেন? এই বছরের ভিয়েতনাম লাস্ট কোয়ার্টারে ভিয়েতনামের জিডিপি গ্রোথ ইজ 8.2। আপনার জিডিপি লেস দ্যান 3%, লেস দ্যান 3% আপনার জিডিপি। বলছে এডিবি যে এবার 3.5 হবে। আমার ব্যক্তিগত ধারণা ইট ইজ লেস দ্যান 3%। আর একটা কথা বলে রাখি, বাংলাদেশের ইকোনমিক স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাস করি না। শেখ হাসিনা গত 15 বছরে এই স্ট্যাটিস্টিক্স সব ম্যানিপুলেটেড করে গেছে। এই স্ট্যাটিস্টিক্স আমি বিশ্বাসই করি না। এই স্ট্যাটিস্টিক্স, এই যে পার ক্যাপিটা ইনকাম, এটাও আমাদের কম, কারণ জনসংখ্যা কম দেখিয়েছে। আপনি জনসংখ্যা কম দেখালে পার ক্যাপিটা ইনকাম অটোমেটিক্যালি বেশি হয়ে যাবে আপনার। তো এটা অনেক লম্বা আলোচনা। বাট আমার যেটা বলতে চাচ্ছি আমি সাইদুলকে, আমাদের দুটো মডেল তৈরি করতে হবে, একটা পলিটিক্যাল মডেল অ্যান্ড ডেভেলপমেন্ট মডেল। আমি শেষ করে আনছি। নেক্সট ইজ জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব অনেকগুলো কারণে হয়েছিল, এগুলো আমার আগের বক্তাদের কাছ থেকে শুনেছি। কিন্তু একটা আমি বলতে চাই আপনাদেরকে, ইম্পর্টেন্ট কারণ ছিল কি? মেধা না কোটা।
মেরিটোক্রেসি। জুলাই বিপ্লবের পিছনে বিপ্লব শুরু হয়েছিল কি দিয়ে? মেরিটোক্রেসি, ডিমান্ড দিয়ে। গতকাল বর্তমান সরকার, ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড সরকার, 12 জন বিভিন্ন সচিব পর্যায়ে নিয়োগ দিয়েছে, সব দলের লোকজন। তো আমার কোথায় মেধানা কোটা রেজাল্ট কোথায় গেল? জুলাই বিপ্লবের রেজাল্ট কোথায় গেল? বিজেএমসির চেয়ারম্যান থেকে শুরু করে, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান থেকে শুরু করে, আনবিলিভেবল। কারণ আপনি, বিজেএমসি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেশন ইন বাংলাদেশ, জুটটা আমাদের ইম্পর্টেন্ট। সেখানে আপনি এক্সপেরিয়েন্স মানুষ দিচ্ছেন না, আপনি দলীয় মানুষ দিচ্ছেন সেখানে। তাহলে আপনি কিভাবে এই বিজেএমসির আপনি ঠিক করবেন কি করে? আপনি ইকোনমি কি করে ঠিক করবেন যদি আপনি এই ধরনের গুরুত্বপূর্ণ পজিশনে দলীয় লোক বসান দলীয় বিবেচনায়? তাহলে কিভাবে বাংলাদেশের ইকোনমি ভালো হবে বলেন আনিস সাহেব? হাউ ক্যান ইউ সলভ ইট? তো তাহলে আমি যে জুলাই বিপ্লব করলাম মেধানা কোটার জন্যে, গতকালই তো এটা প্রমাণ হয়ে গেল যে মেধানা কোটা এখন কি রেজাল্ট কি হচ্ছে, আপনারাই এখন সিদ্ধান্ত নেন। এই জন্যে আমি বান্নার সাথে একমত। বান্নার যেটা বলেছে যে এটা একটা অসমাপ্ত বিপ্লব, আই ফুললি এগ্রি উইথ হিম। এই বিপ্লব চলমান। আমি বলি এটা, ও বলেছে অসমাপ্ত। আমি কদিন আগে এনসিপির মিটিংয়ে গিয়ে বলে এসেছি এই বিপ্লব চলমান। কাজে এটাকে আমাদের এই বিপ্লবকে কমপ্লিট করতে হবে ইনশাল্লাহ। আর সর্বশেষ মান্না বলেছে পেলেটের গুলি 2018 সালে কি নিরাপদ সড়ক আন্দোলন থেকে না, পেলেটের গুলি আরো আগে শুরু হয়েছে শাপলা চত্বর থেকে। তুমি ভুলে গেছো, শাপলা চত্বর থেকে পেলেটের গুলি। শাপলা চত্বরে আমি ডেড বডি দেখেছি, মাথার মধ্যে কয়েকশো বুলেট, এই পেলেট কয়েকশো। আমি ডেড বডির ইয়ে দেখেছি, এক্সরে রিপোর্ট দেখেছি, কয়েকশো মাথার মধ্যে। তো কাজেই এগুলো করতে করতে শেখ হাসিনা এই ভয়ঙ্কর দানবে পরিণত হয়েছিল। কারণ এগুলো করে সে বারবার পার পেয়ে গেছে, এই জন্যই দানব হয়ে উঠেছিল। ফাইনালি বাংলাদেশ পন্থা কারেক্ট, বাট বিএনপিও তো বলছে সবার আগে বাংলাদেশ। তো এখন বিএনপির সবার আগে বাংলাদেশের ডেফিনেশন আমি জানি না। তো বাংলাদেশ পন্থার একটা অ্যানালিসিস আজকে সাইদুল ইসলাম এখানে দিয়েছে। আমি জানি আপনারা 2 দিন ব্যাপী এই সেমিনার করবেন, এবং আমি আশা করি এই 2 দিন ব্যাপী সেমিনারের শেষে এটা হয়তো আরো একটা চমৎকার একটা রূপ নেবে। এবং কাজটা শুরু করার জন্য মেনি থ্যাঙ্কস টু প্রফেসর ডক্টর সাইদুল ইসলাম। এবং আমি মনে করি আজকে আমাদের এই আয়োজনটা সার্থক হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।